আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। আমরা জানি আমাদের যে কোনো ধরনের জব পরীক্ষা অথবা যে কোনো ধরনের পরীক্ষাতে, যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই বাস্তব সংখ্যার উপরে অঙ্ক এসে থাকে। তো আমরা কিভাবে এই বাস্তব সংখ্যার অঙ্কগুলা কয়েক সেকেন্ডের ভেতরে অ্যান্সার করতে পারি, আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বাস্তব সংখ্যার যতগুলো অঙ্ক আছে, যেমন হতে পারে স্থানীয় মান নির্ণয়, মূলদ বা অমূলদ সংখ্যা অথবা মৌলিক সংখ্যা নির্ণয়, কিভাবে আপনি স্বল্প সময়ের ভেতরে এই সংখ্যা নির্ণয় করতে পারবেন, আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বাস্তব সংখ্যার উপর পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন আলোচনা করব বাস্তব সংখ্যার স্থানীয় মান নির্ণয় সম্পর্কে। তো আমাদের আগে একটি জিনিস স্বচ্ছ ধারণা থাকা দরকার, সেটা হচ্ছে অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য। আমরা জানি আমাদের 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক আছে 10টি। কিন্তু আমাদেরকে যদি বলা হয় মোট সার্থক অঙ্ক কয়টি, মোট সার্থক অঙ্ক কয়টি, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো 1 থেকে 9 পর্যন্ত সার্থক সংখ্যা, কিন্তু 0 কোনো সার্থক সংখ্যা নয়, কারণ 0-র স্থানীয় কোনো মান নেই। আমার কথাটি ক্লিয়ার? তো চলুন আমরা এখন দেখি অঙ্কে আমাদের কি বলতে হচ্ছে। প্রথমে যদি অঙ্কটি দেয়া থাকে 4950 সংখ্যাটি 9-এর স্থানীয় মান কত? দেখেন বলছে 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান। তো আমরা সাধারণত যে পদ্ধতিতে অঙ্ক গণনা করি সেটা সবসময়ের জন্য ডান সাইড, একক, দশক, শতক। অবশ্যই আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো যদি যে অঙ্কের মান নির্ণয় করতে বলবে, ধরেন এখানে 9 অঙ্ক, 9-এর মান, তাহলে 9 কততম ঘরে আছে? একক, দশক, শতক। 9 কততম ঘরে আছে? শতক। তাহলে যে স্থানীয় মান নির্ণয় করতে বলবে তারপরে যে কয়টা ডিজিট থাকবে সেই কয়টা শূন্য হবে, সেই কয়টা কী হবে? শূন্য হবে। তাহলে 9 এরপরে শূন্য আছে কয়টা? একক, দশক, 2 অঙ্ক বিশিষ্ট শূন্য আছে, তাহলে 1-এর পরে 2টা শূন্য, 1-এর পরে কি 2টা শূন্য, তাহলে কিন্তু আমার উত্তর চলে আসবে। দেখেন কত সহজে কিন্তু আমি উত্তর করতে পারছি। একক, দশক, যেহেতু 2টা আছে আর 1-এর পরে 2টা শূন্য দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এই 9-এর স্থানীয় মান আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো 9-এর স্থানীয় মান কত আসে? 900। আমার কথা ক্লিয়ার? এখন আমি আরো একটা, যদি এখানে বলি 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কত? এখানে অপশনগুলো দেয়া নেই, তাহলে কি করব? আমরা প্রথম 4 বসায় দেব, 4 বসায় এর সাথে গুণ করব কি? 1। এরপরে যে কয়টা ডিজিট আছে 4-এর পরে ডান সাইডে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা শূন্য দেবো। তাহলে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, তাহলে 3টা শূন্য দেবো। তাহলে 4-এর স্থানীয় মান কত হবে? 4000। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? নিশ্চয়ই 4-এর স্থানীয় মান হবে 4000। আচ্ছা, এখন যদি বলে যে 5-এর স্থানীয় মান কত, 5-এর স্থানীয় মান কত, তাহলে যদি 5-এর স্থানীয় মান নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব 5, এর সাথে গুণ করব 1, এবং 5-এর পরে যে কয়টা ডিজিট থাকবে সেই কয়টা শূন্য বসে দেবো। তো 5-এর পরে কয়টা ডিজিট আছে? 1টা, তাহলে 5-এর স্থানীয় মান হবে 5×10 = 50। অনেক সহজে কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি, আর এটি কিন্তু আমাদের বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এসে থাকে। তো এখন আমরা আলোচনা করব আমাদের 2 নম্বর অঙ্কটি নিয়ে। 2 নম্বর অঙ্কটি আছে 10 থেকে 60 পর্যন্ত যে কোনো বা যে মৌলিক সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। তো আমাদের 2 নম্বর অঙ্কটি আছে 60 থেকে
আমাদের 2 নম্বর অঙ্কটি আছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। তো আমরা আগে জেনে নেই মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা ওই সংখ্যাকে বলা হয় যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে আমরা কি বলে থাকি, মৌলিক সংখ্যা বলে থাকি। এখন বলছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় মান কত হবে, 9, তাদের সমষ্টি কত। একক স্থানীয় মান বলতে যে সংখ্যাটা ধরবো তার একক স্থানীয় মান থাকবে 9, যেমন 19, 29 এই ধরনের। তো আগে আমরা দেখে নেই 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক 9 আছে কোন কোন সংখ্যায়। তো প্রথমে আসছে আমাদের 19, একক স্থানীয় মান 9, এরপরে আসে 29, এরপরে আসে 39, এরপরে আসে 49 এবং এরপরে আসে 59। কিন্তু আমাদের এখানে বলছে মৌলিক সংখ্যা, এই যে 5টি সংখ্যা আমরা বাইর করলাম এখান থেকে 9 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে, মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এখন মৌলিক সংখ্যা তো আমরা অলরেডি পেয়ে গেছি। দেখেন 19 এবং 1 ব্যতীত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা সম্ভব নয়। 29 সেম, কিন্তু এখানে আছে 39, 3 13 39, এখানে 3 13 39 বা 1 দিয়ে যাচ্ছে 39 দিয়ে যাচ্ছে, তাহলে এই অঙ্কটি কি হবে, এই সংখ্যাটি কি হবে, মৌলিক সংখ্যা হবে না। এরপরে আসে 49, 7 7 49, তাহলে এই সংখ্যাটিও কি নয়, মৌলিক সংখ্যা নয়। এরপরে বাকি যে 3টা সংখ্যা আছে আমরা এই 3টে সংখ্যা নিশ্চিন্তে বলতে পারি এটা একটি মৌলিক সংখ্যা। এই জন্য যেহেতু এদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে কি করবো, আমরা এই 3টে সংখ্যা যোগ করে দেব। যোগ করলে কত আসে, 9 9 18, 3 9 27, 7 হাতে 2, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10। তাহলে আমরা বলতে পারি 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক তাদের সমষ্টি 107। আশা করি আপনারা অঙ্কটি খুব সহজে বুঝতে পারছেন। তো এখন যদি আমাদের এখানে সংখ্যা চেঞ্জ করে দেয়, যে কোনো সংখ্যা দিতে পারে, আমরা কিন্তু সহজে আমাদের অ্যান্সার বার করতে পারবো, তাই না? তাহলে আপনারা বিভিন্ন সংখ্যা ধরে এইভাবে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যে কোনো একটা ধরে আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের অঙ্কটি অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এখন যে অঙ্ক 2টা নিয়ে আলোচনা করব, বলছে একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত। আমাদের সংখ্যার মান বলে দিছে একক স্থানীয় অঙ্ক হবে a এবং দশক স্থানীয় অঙ্কের মান হবে b, তাহলে সংখ্যাটি কত। তো আমরা প্রথম অঙ্কটিতে কিন্তু শিখে গেছি অলরেডি যে একক স্থানীয় মান কত হয় আর দশক স্থানীয় মান কত হয়। তো আমরা প্রথমে দেখি একক স্থানীয় মান কি বলছে, একক স্থানীয় মান a, তাহলে একক স্থানীয় মান হবে a গুণ অন, যেহেতু একক স্থানীয় মান হবে a, তাহলে একক স্থানীয় মানের অঙ্কের a। এবং 2 নম্বরে বলছে দশক স্থানীয় মান হবে b, তাহলে b ইন্টু দশক, একের পরে কয়টা শূন্য, একটা, একক দশক, তাহলে এখানে আসে কত, 10b। এখন বলছে তাহলে সংখ্যাটি কত। তাহলে যদি সংখ্যাটি নির্ণয় করতে বলে, তাহলে আমার একক স্থানীয় অঙ্ক a আছে, এর সাথে যোগ হবে দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক কি আছে, 10b। তাহলে আমার উত্তর কত আসবে, a প্লাস 10b, এই নির্ণীত সংখ্যাটি। একক স্থানীয় অঙ্কের মান যদি a হয় এবং দশক স্থানীয় অঙ্কের মান যদি b হয়, তাহলে সংখ্যাটি হবে a প্লাস b। খুব সহজে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারি। তো এর পরবর্তী অঙ্কটি কি বলছে, একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় মান যথাক্রমে p q r হলে সংখ্যাটি কত। p q r হলে সংখ্যাটি কত, তাহলে আমরা সিরিয়ালভাবে করতে পারি। একটি সংখ্যার শতক, তাহলে p কি আছে, শতক, p ইন্টু শতক মানে একের পরে কয়টা শূন্য, 2টা, একক দশক শতক, তাহলে এখানে কি আসে
100p। এরপরে কি বলছে, শতক, শতক হয়ে গেল আমাদের। দশক স্থানীয় মান হবে কিউ, তাহলে কিউ ইন্টু দশক, তাহলে এখানে আছে 10 কিউ। এরপরে বলছে একক স্থানীয় মান, তাহলে আমরা এখানে 1 গুণ করতে পারি, তাহলে কত আসে আর। এখন বলছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি, এই সংখ্যাটি যদি আমরা যোগ করে দেই তাহলে কি আসে, 10p প্লাস 10q প্লাস আর। আমাদের এই সংখ্যাটি হলো আমাদের অ্যান্সার। এই সংখ্যাটি হলো কি আমাদের অ্যান্সার। দেখেন কত সহজে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো 2-1 সেকেন্ডের ভেতরে সলভ করতে পারি। তো আমরা এখন আলোচনা করব মূলদ সংখ্যা চেনার উপায়। মূলদ সংখ্যা চেনার উপায়। তো মূলদ সংখ্যা চেনার উপায়ের জন্য আমরা 6টি পয়েন্ট লিখছি। এই 6টি পয়েন্ট থেকেই আপনারা সহজে বুঝতে পারবেন কোন সংখ্যাটি মূলদ সংখ্যা বা কোন সংখ্যাটি মূলদ সংখ্যা নয়। তো প্রথম অপশানটি আছে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, যেমন হতে পারে -4, 3, 5, 8, 7, এভাবে পূর্ণ সংখ্যা। প্রত্যেকটি পূর্ণ সংখ্যায় কী হবে, মূলদ সংখ্যা হবে। এরপরে 2 নাম্বার লিখছি সকল সাধারণ ভগ্নাংশ মূলদ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ যেটা লব ও হর বিশিষ্ট, আমি কিন্তু মিশ্র ভগ্নাংশ বলিনি, আমি বলছি সাধারণ ভগ্নাংশ কী হবে, মূলদ সংখ্যা হবে। 5-এর 6, 1-এর 2 বা 15-র 8, এইভাবে আপনারা যে কোনো সংখ্যা যদি সাধারণ ভগ্নাংশ হয় তাহলে কী হবে, সেটা মূলদ সংখ্যা হবে। এরপরে আসে সকল পূর্ণ সংখ্যার বর্গমূল। সকল পূর্ণ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি, যদি কোনো সংখ্যাকে আমরা বর্গ করি এবং সেটি একটি যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। যেমন আমরা যদি √81কে যদি বর্গমূল করি তাহলে কত আসে আমাদের 9, তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে এটা একটি মূলদ সংখ্যা। এরপরে আসে কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে, কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে সেটি মূলদ সংখ্যা। যেমন আপনার ঘনমূল দিয়ে করছি আমরা 3√8, 3√27, 3√64। তো আমরা যেহেতু এগুলো ঘনমূল করব, ঘনমূল করার পর যদি কোনো পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটি কী হবে, মূলদ সংখ্যা হবে। এরপরে আসে দশমিকের পরে যদি অঙ্ক বা সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে মূলদ সংখ্যা হবে। দশমিকের পরে দেখেন আমাদের যে উদাহরণটা লিখছি, 0.321821 এই পর্যন্ত কিন্তু নির্দিষ্ট, তারপরে কোনো সংখ্যা নেই। যদি কোনো দশমিকের পরে সংখ্যা বা অঙ্ক নির্দিষ্ট হয় তাহলে সেটি কী হবে, মূলদ সংখ্যা হবে। এরপরে আসি দশমিকের পরে যদি অঙ্ক বা সংখ্যা অসীম হয়, মানে চলতেই থাকবে অফুরন্ত, তার কোনো শেষ নেই, কিন্তু একই সংখ্যা পুনরাবৃত্তি হয়, ভালো করে দেখেন, একই সংখ্যা পুনরাবৃত্তি হয় তাহলে সেটি কী হবে, মূলদ সংখ্যা। যেমন 5.232323 এইভাবে যদি চলতে থাকে, একই সংখ্যা পুনরাবৃত্তি হয় তাহলে সেটি কী সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে। তো আমাদের মূলদ সংখ্যা চেনার যে উপায়গুলো সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিলাম। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো আমরা এখন মূলদ সংখ্যা নিয়ে 2টি অঙ্ক করব। মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা যেহেতু একটু আগে মূলদ সংখ্যা চেনার উপায়গুলো সবই দেখে নিলাম, তো এখন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে অপশান ক আছে √5, খ আছে √7 এবং গতে আছে √4 এবং ঘতে আছে √10। তো যদি √ থাকে তাহলে আমাদের এখানে অপশান ছিল যদি কোনো বর্গমূল করার পরে যদি সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা আসে, কি যদি কোনো বর্গমূল পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটি মূলদ সংখ্যা। তো আমরা এখন দেখি যে আমাদের এই 4টে অপশনের ভিতরে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা। তো প্রথমে আছে কত, √5। √5কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এখানে আসে 2.2360 সামথিং, এইভাবে আসতে থাকবে, যেটা অসীম কিন্তু
একই সংখ্যা বারবার আসতেছে না। এরপরে আসে √7। √7কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে 2.6457 সামথিং, এইভাবে আসতেই থাকবে। এরপরে যদি আমরা 10কে যদি √ওভার করি তাহলে আসে এখানে 3.16277 সামথিং, এইভাবে আসতে থাকবে। কিন্তু যদি আমরা √4কে বর্গমূল করি তাহলে আসবে আমাদের 2, এবং এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা হবে? অপশান গটি আমাদের কারেক্ট অ্যান্সার, মূলদ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসে নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা। তো এখানে প্রথম আসছে √10। √10কে আমরা একটু আগে পারলাম 3.16 সামথিং, এইভাবে আসতেই ছিল অসীম ধারা। তো এটি আমাদের আমরা নিশ্চয়তা দিতে পারি যে এটি একটি মূলদ সংখ্যা নয়। এরপরে বলছে কে 2.1738 এবং নির্দিষ্ট। আমাদের চেনার উপায়ের ভেতরে ছিল যদি কোনো দশমিকের পরের সংখ্যা নির্দিষ্ট হয়, তাহলে সেটি মূলদ সংখ্যা। দেখেন দশমিকের পরে এই 4টে ডিজিট আছে এবং এটি নির্দিষ্ট, তাহলে আমাদের এই মূলদ সংখ্যা কোনটি হবে? এটা। তো আমরা এখন মূলদ সংখ্যা নিয়ে 2টি অঙ্ক করব। মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা যেহেতু একটু আগে মূলদ সংখ্যা চেনার উপায়গুলো সবই দেখে নিলাম, তো এখন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে অপশান ক আছে √5, খ আছে √7 এবং গতে আছে √4 এবং ঘতে আছে √10। তো যদি √ওভার থাকে তাহলে আমাদের এখানে অপশান ছিল যদি কোনো বর্গমূল করার পরে যদি সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা আসে, যদি কোনো বর্গমূল পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটি মূলদ সংখ্যা। তো আমরা এখন দেখি যে আমাদের এই 4টে অপশনের ভিতরে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা। তো প্রথমে আছে কত? √5। √5কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এখানে আসে 2.2360 সামথিং, এইভাবে আসতে থাকবে, যেটা অসীম, কিন্তু একই সংখ্যা বারবার আসতেছে না। এরপরে আসে √7। √7কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে 2.6457 সামথিং, এইভাবে আসতেই থাকবে। এরপরে যদি আমরা 10কে যদি √ওভার করি তাহলে আসে এখানে 3.16277 সামথিং, এইভাবে আসতে থাকবে। কিন্তু যদি আমরা √4কে বর্গমূল করি তাহলে আসবে আমাদের 2, এবং এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা হবে? অপশান গটি আমাদের কারেক্ট অ্যান্সার, মূলদ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসে নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা। তো এখানে প্রথম আসছে √10। √10কে আমরা একটু আগে পারলাম 3.16 সামথিং, এইভাবে আসতেই ছিল অসীম ধারা, অসীম সংখ্যা ছিল। তো এটি আমাদের আমরা নিশ্চয়তা দিতে পারি যে এটি একটি মূলদ সংখ্যা নয়। এরপরে বলছে কে 2.1738 এবং নির্দিষ্ট। আমাদের চেনার উপায়ের ভেতরে ছিল যদি কোনো দশমিকের পরের সংখ্যা নির্দিষ্ট হয়, তাহলে সেটি মূলদ সংখ্যা। দেখেন দশমিকের পরে এই 4টে ডিজিট আছে এবং এটি নির্দিষ্ট, তাহলে আমাদের এই মূলদ সংখ্যা কোনটি হবে? এটা। আর বাকিগুলো আমাদের প্রশ্নে আসে না, দেখি। তারপরেও এখানে আমরা যদি আপনার √2 বর্গ করি তাহলে এখানেও অপূর্ণ সংখ্যা আসে এবং দশমিকের পরে একাধিক সংখ্যা থাকে যেগুলো হচ্ছে যার কোনো অসীম, কোনো শেষ হবে না। এরপরে আছে 1.8212 এবং এইভাবে চলতে আসে ধারাটি, কিন্তু কোনো সংখ্যার বারবার নেই, এই জন্য এটি একটি কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা আমাদের এই মূলদ সংখ্যা কিভাবে সহজে নির্ণয় করতে হয় আমি
নিশ্চিত বোঝাতে পারলাম বা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব অমূলদ সংখ্যা চেনার উপায়। তো অমূলদ সংখ্যা চেনার উপায়, অমূলদ সংখ্যা আমরা যে অপশানগুলো লিখছি, মানে মূলদ সংখ্যার ঠিক বিপরীতগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন যদি কোনো সংখ্যা অসীম ধারা হয় বা অসীম সংখ্যা হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা, বা যদি কোনো সংখ্যারে আমরা যদি পূর্ণ সংখ্যা না পাই, যদি কোনো বর্গমূলকে আমরা পূর্ণ সংখ্যা না পাই তাহলে সেটা অমূলদ সংখ্যা। তদ্রূপভাবে যদি এখানে কোনো দশমিকের পরে যদি অসীম ধারা থাকে, অসীম সংখ্যা থাকে, তাহলে সেটা হবে কী হবে? অমূলদ সংখ্যা। তো প্রায় অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা চেনার উপায়, অমূলদ সংখ্যারে আমরা মূলদ সংখ্যার বিপরীত ধরতে পারি। তো এখন আসি আমরা কিভাবে মূলদ সংখ্যা নির্ণয় করব। তো মূলদ সংখ্যা আমরা একটু আগে দেখে নিলাম যে মূলদ সংখ্যা চেনার উপায়গুলো। তো এখন দেখি আমরা নিচে কিভাবে আমরা এই অঙ্কগুলো চিনতে পারি। হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে √5, √7, √4, √10। তো আমরা যদি √5কে আমরা যদি বর্গমূল করি তাহলে এই সংখ্যাটি আসে 2.236067 সামথিং, এভাবে চলতে থাকবে। √7কে যদি বর্গমূল করি তাহলে আমাদের এখানে আসে 2.64557, এভাবে এক্সট্রা চলতেই থাকবে। এবং যদি আমরা √10কে যদি বর্গমূল করি তাহলে আসে আমাদের 3.162977, এভাবে এই অসীম ধারাটি চলতেই থাকবে। এখন তাহলে আমাদের সংজ্ঞায় ছিল যদি কোনো দশমিক সংখ্যার পরে অসীম ধারা হয় তাহলে সেটি কী হবে? মূলদ সংখ্যা হবে না। যদি অসীম ধারাটি সংখ্যাগুলো বারবার আসে বা পুনরাবৃত্তি হয় তখন সেটি মূলদ সংখ্যা হবে। কিন্তু দেখেন এগুলো কিন্তু বারবার আসতেছে না এবং এই সংখ্যাগুলো কিন্তু নির্দিষ্ট না, এটা চলতেই থাকবে। তাহলে এই তিনটে সংখ্যা কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না। তাহলে বাকি সংখ্যাটি আসছে √4। তো √4-এর যদি আমরা বর্গমূল করি আসে এখানে 2। √4কে যদি বর্গমূল করি তাহলে আসে 2। তাহলে আমাদের সংখ্যা ছিল যদি কোনো বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা কী হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে অপশান গ রাইট অ্যান্সার। এরপরে আসে 2 নম্বর অঙ্কে আসে আমরা। 2 নম্বর অঙ্কে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? √10 আমরা একটু আগে দেখলাম, √10-এর বর্গমূল করলে এই সংখ্যাটি আসে। এরপরে বলছে একটি সংখ্যা বলছে 2.1738। গ নম্বরে বলছে √2, ঘ নম্বরে বলছে 1.8212, এভাবে এক্সট্রা চলতে আসে। তো এখানে আমরা নিশ্চিন্তে বলতে পারি √10 মূলদ সংখ্যা নয়। এরপরে আসি √2 যদি আমরা করি তাহলে এটি একটি দশমিক সংখ্যা আসে এবং এই সংখ্যাটি কিন্তু চলতেই থাকবে। তো এরপরে আসে 1.8214, এই সংখ্যাটি দেখেন অসীম ধারা, অসীম সংখ্যা এবং এর কোনো পৌনঃপুনিকতা নেই বা পুনরাবৃত্তি নেই সংখ্যাটি। তাহলে এটিও কি নয়? মূলদ সংখ্যা নয়, এটিও মূলদ সংখ্যা নয়। তাহলে বাকি আছে কোনটা? 2.1738। আর এই সংখ্যাটি ছিল যদি দশমিকের পরে যদি কোনো সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে সেটি মূলদ সংখ্যা। আশা করি আপনারা অঙ্ক দুটো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।